পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটাতে আমাদেরকে এই পরিবেশ মানে আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশের কিছু কিছু জিনিস নিয়ে পড়তে হবে। প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল বলতে আমরা বুঝি কি না, আমাদের পৃথিবী রয়েছে, পৃথিবীর বাইরের উপরের স্তরের একটা স্তর রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল। পৃথিবীর বাইরে, পৃথিবীকে ঘিরে রয়েছে, পৃথিবীর বাইরে না, পৃথিবীকে ঘিরে রয়েছে একটা স্তর, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় স্তর। এখানে বিভিন্ন ধরনের যে গ্যাসগুলো থাকে সেগুলো মিশ্রিত হয়ে তৈরি হয় বায়ু। আমরা বায়ু বলতে কি, বায়ু বলে কোনো জিনিস হয়? বায়ু কি, তার মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস থাকছে, অক্সিজেন, নাইট্রোজেন, CO2, N2, বিভিন্ন নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, বিভিন্ন রকম থাকছে, জলীয় বাষ্প, সব নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে বায়ু। এবার সেই বায়ুর মধ্যে বিভিন্ন যে গ্যাসগুলো রয়েছে তার প্রত্যেকটা নির্দিষ্ট পার্সেন্টেজ রয়েছে। মানে হয়তো নাইট্রোজেন থাকছে কত 78%, অক্সিজেন থাকছে 20 থেকে 21%, ঠিক আছে, এরকম প্রতিটা গ্যাস নির্দিষ্ট একটা পার্সেন্টেজে থাকে, ঠিক আছে, সব গ্যাস সমপরিমাণ থাকে না। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই যে ছবিটা রয়েছে, ছবিটা ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এটা যে ভূপৃষ্ঠ, মানে এটা হচ্ছে মাটিটা যেখানে আমরা বাস করি, আমাদের ঘর বাড়ি গাছপালা বা আমরা সবাই রয়েছি সেটা। এবার এইখান থেকে যদি ভালো করে লক্ষ্য করা যায় যে এটা হচ্ছে 1000 কিলোমিটার, ঠিক আছে, এককটা হচ্ছে কিলোমিটারে, এটা হচ্ছে কিলোমিটার, ঠিক আছে। তো 0 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার উচ্চতা, এটা হচ্ছে নিচে থেকে ওপর দিক পর্যন্ত যতটা উচ্চতা। এখন প্রশ্ন হচ্ছে যে 0 থেকে আমি 1000 পর্যন্ত উচ্চতা কেন রেখেছি, আরো কেন এগোই নাই? কারণ হচ্ছে নিচে থেকে যত উপর দিকে যাওয়া যায়, মানে যত উচ্চতা বাড়বে বায়ুর ঘনত্ব তত কম হয়। মানে আমরা নিচেতে যে বাতাস আমাদের শরীরে বা গায়ে অনুভব করছি, যদি উপর দিকে যায় অতটা অনুভব করা সম্ভব নয়। কারণ যত আমরা নিচে থেকে উপর দিকে যাব তত বায়ুর যে ঘনত্ব ওটা কম হবে। অর্থাৎ বায়ুর ঘনত্ব কম হবে মানে হাওয়াটা বায়ুটা পাতলা হবে, ঠিক আছে, পাতলা হবে, অনুভব করা যাবে না। ওই জন্য এই যে উচ্চতা রয়েছে 0 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত, এতটা পর্যন্ত আমরা অনুভব করতে পারি। এর থেকে যখন আরো বেশি দূর যাবে তখন কিন্তু সঠিকভাবে অনুভব করা যাবে না, মানে ঘনত্বটা অনেক কম হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য আমরা 0 থেকে 1000 কিলোমিটার উচ্চতা নিয়েছি। এবার এই উচ্চতার মধ্যে যে বায়ু রয়েছে, বায়ুমণ্ডল, সেটাকে দুটো বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাসায়নিক গঠন আর একটা হচ্ছে উষ্ণতার তারতম্য। রাসায়নিক গঠন অনুসারে এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হোমোস্ফিয়ার আর একটা হচ্ছে হ্যাটারোস্ফিয়ার। রাসায়নিক গঠন অনুসারে ভাগ করা হয়েছে, ঠিক আছে। হোমোস্ফিয়ার বলতে আমাদের 0 কিলোমিটার থেকে 80 কিলোমিটার, এই যে 0 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে উচ্চতা সেটাকে আমরা বলবো হোমোস্ফিয়ার। এর অপর নাম হচ্ছে সমমণ্ডল। এইখানে যে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে মোটামুটি সব গ্যাসগুলোই সমপরিমাণ থাকে, মোটামুটি ভাবে, কম বেশি কিছুটা হলো, মোটামুটি অক্সিজেন নাইট্রোজেন যা যা রয়েছে, হিলিয়াম টিলিয়াম সমস্ত গ্যাস সমপরিমাণ মোটামুটি থাকে, তাই এই স্তরটার নাম হয়েছে সমমণ্ডল, ঠিক আছে। আচ্ছা, তবে এইখানে একটু হেরাফেরি হয়, সেটা হচ্ছে জলীয় বাষ্প ওর একটু কম বেশি থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী মানে তোর 80 পর্যন্ত হলো, এবার 90 থেকে শুরু করে 1000 কিলোমিটার পর্যন্ত এই যে উচ্চতাটা রয়েছে এটাকে আমরা বলবো হ্যাটারোস্ফিয়ার, যার বাংলা অর্থ বা অপর নাম হচ্ছে বিষমমণ্ডল। কারণ এইখানে বিভিন্ন রকম গ্যাসের মিশ্রণ তো রয়েছে, সাথে সব গ্যাস সমপরিমাণ থাকে না, কম বেশি থাকতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিভিন্ন রকম গ্যাসের মিশ্রণ রয়েছে, কোথাও বেশি কোথাও কম, ঠিক আছে, তাই ওটাকে বিষমমণ্ডল বলা হয়। যার উচ্চতা কত থেকে কত, 90 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার। তো এই যে উচ্চতা গুলো কিছু কিছু বইয়ে কম বেশি দেওয়া থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না, মোটামুটি কাছাকাছি গেলে নম্বর দেওয়া হয়, ঠিক আছে, তো ওগুলো কোনো ব্যাপার না। তাহলে আমরা রাসায়নিক গঠন অনুসারে কয় প্রকার পেলাম? 2 প্রকার, একটা হোমোস্ফিয়ার একটা হ্যাটারোস্ফিয়ার, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে উষ্ণতার তারতম্য অনুযায়ী কোনটার উষ্ণতা বেশি কোনটার কম, তার উপর ভিত্তি করে প্রধান যে ভাগ আছে বায়ুমণ্ডলে সেটা হচ্ছে 5টা ভাগ আছে। কটা বললাম? 5টা। প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয়টা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 হচ্ছে মেসোস্ফিয়ার, 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার, 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। এটা হচ্ছে মেন 5টা বায়ুমণ্ডলের স্তরভাগ, ঠিক আছে। এবারে প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার এটা হচ্ছে
আমরা যেটাতে রয়েছি, যে স্তরে আমরা রয়েছি, মানে বায়ুমণ্ডলের একেবারে সর্বপ্রথম স্তর, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এইটাতে আমরা রয়েছি, মনে থাকবে। তো এই স্তরের উচ্চতা হচ্ছে মোটামুটি 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত। কথা বললাম 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে, ট্রপোস্ফিয়ার। এই স্তরটার আরেকটা নাম হচ্ছে কি ক্ষুব্ধমণ্ডল। কেন বলা হয় ক্ষুব্ধমণ্ডল? কারণ আমরা যেখানে থাকি এই স্তরটাতে, এইখানে দেখবি কি হয়, ঝড়, জল, সমস্ত কিছু হয়, তো বৃষ্টি, সবকিছু এই স্তরে হয়। আমরা যদি ভাবি যে ঝড়টা আমাদের এখানে হয়, যদি আরো উপরে যাওয়া হয় ওইখানে কি ঝড় হবে? হবে না, ঠিক আছে। যদি একদম চলে যায় 80 কিলোমিটার, ঝড় নয়, ওইখানে কোনো ঝড় থাকবে না। আমরা এই যে 20 কিলোমিটার পর্যন্ত আছি, মানে 0 থেকে 20 ওপর দিকে, তো ততটা পর্যন্ত ঝড় বৃষ্টি এগুলোকে অনুভব দেখতে পাবো, ঠিক আছে। তো এই স্তরটাতে এইগুলো দেখা যায় বলে এর যে নাম, অপর নাম, তার নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে। আচ্ছা, এইবার দ্বিতীয় যে স্তর হচ্ছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার যাওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে ট্রপোস্ফিয়ারে যত আমরা উপর দিকে যাব উষ্ণতা তত কমবে, ঠিক আছে। কত কমবে? 1 কিলোমিটার, 1 কিলোমিটার যদি ওপরে যায় তাহলে আমাদের উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেলসিয়াস। মানে যদি 1 কিলোমিটার ওপর দিকে যায় তাহলে 6.5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। কিন্তু আরো 1 কিলোমিটার যায় 13 ডিগ্রি কমে যাবে। যত যাব পার কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমবে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা আসে, কত কমে, ঠিক আছে। এটাও আসতে পারে, অথবা আসে যে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতার কি পরিবর্তন হয়, অথবা সত্য মিথ্যা দেয় যে উষ্ণতা বৃদ্ধির সাথে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায়, সত্য না মিথ্যা? সত্য হবে, যদি বৃদ্ধি থাকতো তাহলে মিথ্যা হতো, ঠিক আছে। তাহলে কত করে হয় না, পার কিলোমিটারে 6.5 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা গেল প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের এই যে একটা সীমানা রয়েছে, ঠিক আছে, সীমানা, এই সীমানাটাকে আমরা কি বলি? ট্রোপোপোজ। ট্রপোস্ফিয়ারের পরবর্তী যে স্তরের আগে, ট্রপোস্ফিয়ারের পরে যে একটা সীমানা রয়েছে এটাকে আমরা বলি ট্রোপোপোজ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড, দ্বিতীয় স্তর, এটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। এর উচ্চতা কত না, এই যে 20 পর থেকে, 20 থেকে শুরু করে মোটামুটি 50 কিলোমিটার পর্যন্ত, 50-60 বিভিন্নভাবে বিভিন্ন রকম থাকে, মোটামুটি এই রেঞ্জের মধ্যে যেটা রয়েছে 20 থেকে 50 কিলোমিটারই ধরছি, 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা রয়েছে ওটাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয়। এর অপর নাম হচ্ছে শান্তমণ্ডল, কারণ এখানে ঝড়, জল, তুষার এসব কিছু হয় না, শান্ত থাকে এখানে, ঠিক আছে। এখানে জেট বিমান চলাচল করে, কারণ এখানে কিছু হয় না, ঝড় জল, ঠিক আছে, ওই জন্য এটাকে শান্তমণ্ডল বলা হয়। আচ্ছা, এরপর 3 নম্বর যে স্তর সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। কিন্তু 3 নম্বর স্তর আর 2 নম্বর স্তর, মানে স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এর দুটোর মধ্যবর্তী যে সীমানাটা রয়েছে ওটাকে আমরা কি বলবো? স্ট্র্যাটোপোজ, ঠিক আছে, এটাকে আমরা বলবো স্ট্র্যাটোপোজ। আচ্ছা, এরপর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। এই স্তরটার উচ্চতা কত? 50 থেকে শুরু করে 80 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে, 50 থেকে শুরু করে 80 কিলোমিটার পর্যন্ত। 4 নম্বর স্তরটা হচ্ছে থার্মোস্ফিয়ার। তো 4 নম্বর স্তর আর 3 নম্বর স্তর, মানে মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী যে সীমানাটা রয়েছে এটাকে আমরা বলবো মেসোপোজ, ঠিক আছে, মেসোপোজ বলা হয়। আচ্ছা, এরপর হচ্ছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মো কথার অর্থই তো উষ্ণ, গরম, ঠিক আছে। থার্মোস্ফিয়ার এর যে উচ্চতা সেটা মোটামুটি 90 থেকে বা 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত থাকে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। আচ্ছা, এই যে স্তরটা রয়েছে এই স্তরটার উষ্ণতা কত হয়? মোটামুটি 1200 ডিগ্রি সেলসিয়াস, মানে খুব উষ্ণ স্তর এটা, ঠিক আছে। এটা হচ্ছে খুব উষ্ণ স্তর, মনে রাখতে হবে উষ্ণতাটা খুব বেশি। আচ্ছা, আরো হ্যাঁ, উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। এর পরবর্তী হচ্ছে 5 নম্বর স্তর, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এটা কোথা থেকে? মোটামুটি 100 পর থেকে 100 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত যেটা হয় যে স্তরটা সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এই প্রতিটা স্তরের কিন্তু কিছু কিছু করে বৈশিষ্ট্য আছে, সেগুলো বই থেকে পড়তে হবে, যে এই স্তরগুলোতে কোথায় কি দেখা যায় না দেখা যায় সেগুলো। এটা হচ্ছে এক্সোস্ফিয়ার, ঠিক আছে। তো এক্সোস্ফিয়ারে আমরা যেটা দেখতে যাবো সেটা হচ্ছে মেরুজ্যোতি বা আরোরা, সেটা এক্সোস্ফিয়ারে ভালোভাবে দেখা যায়। এবং এই উচ্চতা হচ্ছে মোটামুটি 100 থেকে শুরু করে
1000 কিলোমিটার পর্যন্ত। কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে প্রতিটা স্তরের বইয়ে যে যে ডেফিনেশন যেগুলো রয়েছে, কোন স্তরে কি দেখা যায়, উচ্চতা কত, কত উষ্ণতা হ্রাস পায় বা কোথায় বৃদ্ধি পায়, এই জিনিসগুলো প্রত্যেকটা ওই স্তরগুলো থেকে পড়তে হবে। ঠিক আছে, এগুলো বইয়ে সবাই পড়তে হবে। আচ্ছা, এই গেল। এইবার আরো 3টে স্তরের ভাগ আছে, এই স্তরটাকে আরো 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ওজোনস্ফিয়ার, সেকেন্ড হচ্ছে আয়নোস্ফিয়ার, আর 3 নম্বর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। সেটা বলছি। প্রথম কথা আসি ওজোনস্ফিয়ার। এই ওজোনস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের একটা স্তর যেখানে ওজোন গ্যাস থাকে। এর কাজ হচ্ছে সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা আমাদের পৃথিবীতে সরাসরি আসে। ঠিক আছে, তো ওই রশ্মিটা কিন্তু আমাদের প্রত্যেক জীবজগতের পুরো জীবগুলোর জন্য কিন্তু অত্যাধিক ক্ষতিকর, শুধুমাত্র প্রাণীর জন্য না, প্রাণী, উদ্ভিদ, সামুদ্রিক জীব প্রত্যেকের জন্য অতিবেগুনি রশ্মিটা অনেক ক্ষতিকর। তো এই ওজোনস্ফিয়ার কিন্তু এক্ষেত্রে বিশাল ভূমিকা নেয়। কি ভূমিকা নেয় না, ওই যে অতিবেগুনি রশ্মিটা আসছে ওটা খুব শোষণ করে, ওটা খুব আটকায় যাতে পৃথিবীতে না আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এর কাজ, মনে থাকবে। নেক্সট হচ্ছে আয়নোস্ফিয়ার। এখানে বিভিন্ন যে গ্যাসগুলো আছে, হাইড্রোজেন, হিলিয়াম, বিভিন্ন ধরনের যে গ্যাসগুলো হয় সেগুলো প্রত্যেকটা কি থাকে, আয়নিত অবস্থায় থাকে। এই স্তরটা তাপমাত্রা কিন্তু অনেক বেশি। এটা মনে রাখতে হবে যে ওজোনস্ফিয়ারও তাপমাত্রা বেশি, কারণ ওজোনস্ফিয়ারে ওজোন তৈরি হয়, ওটা আসছি পরে। ঠিক আছে, ওজোনস্ফিয়ার ওজোন গ্যাস তৈরির জন্য এখানে উষ্ণতা অনেক বেশি থাকে। আচ্ছা, আয়নোস্ফিয়ারের গল্প বললাম। এখানে কি হয়, আয়নোস্ফিয়ারে কি হয়, বিভিন্ন যে গ্যাসগুলো থাকে সেগুলো আয়নিত অবস্থায় থাকে। আর কি হয়, যেটা হচ্ছে বেতার তরঙ্গ, মানে আমরা যে রেডিও শুনি সেই তরঙ্গকে প্রতিফলিত করতে সাহায্য করে। আর মেরুজ্যোতি বা আরোরা দেখা যায়। আচ্ছা, এখানে একটা কনফিউশন কোশ্চেন আছে, যদি এরকম কোশ্চেন দিয়ে দেয় যে এক্সোস্ফিয়ারে মেরুজ্যোতি বা আরোরা দেখা যায় নাকি আয়নোস্ফিয়ার দেখা যায়। দেখ, এই যে এক্সোস্ফিয়ার স্তরটা রয়েছে এটা কিন্তু আয়নোস্ফিয়ারের আন্ডারে, তাই তো। তো সুতরাং এটাও যদি লেখা হয় তাও অ্যান্সারটা সঠিক হবে, যদি এটাও লেখা হয় তাও সঠিক হয়, কিন্তু অপশনে এটা দুটোর মধ্যে যে কোনো একটা দেবে, অপশনে দুটোকে দেবে না। ঠিক আছে। আচ্ছা, আর একটা স্তর আছে সেটাকে আমরা বলি ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে হাজারের পর থেকে শুরু করে 64,000 কিলোমিটার, মানে একদম আমাদের যতটা অনুভব মাত্রা তার থেকে একদম যত দূর আছে মোটামুটি ততটুকু পর্যন্ত যে স্তরটা রয়েছে ওটাকে আমরা বলবো ম্যাগনেটোস্ফিয়ার। এখানে প্রোটন, ইলেকট্রন এগুলো দেখা যায়। ঠিক আছে। আচ্ছা, এখানে ভ্যান অ্যালেন যে বলয় বিক্রিয়া সেটাও দেখা যায়, একদম সর্বোচ্চ স্তর। ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, ভ্যান অ্যালেন বলয় বিক্রিয়া, সেটা এখানে দেখা যায়। আচ্ছা, এবার হচ্ছে ওজোন স্তর। ঠিক আছে, এই ওজোন স্তর, আচ্ছা ওজোন স্তর যাওয়ার আগে আরো দুটো কথা আছে, সেটা হচ্ছে উচ্চতার সঙ্গে চাপের একটা সম্পর্ক আছে। আমরা এটা জানলাম একটি যে উচ্চতার সাথে উষ্ণতার কি সম্পর্ক, যত উচ্চতা বাড়বে উষ্ণতা কমবে, এটা ঠিক আছে। এবার হচ্ছে উচ্চতার সাথে চাপের কি সম্পর্ক। আমাদের ভূপৃষ্ঠে, এটা শর্ট প্রশ্ন আছে, ভূপৃষ্ঠেও মানে একদম নিচে যেখানে আমরা থাকি সেখানে বায়ুমণ্ডলের চাপ কত। সেখানে বায়ুমণ্ডলের চাপ হয় 1.0131, ওয়ানও থাকে, 1.013 লেখা হয় তা হবে এত বার। ঠিক আছে, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ ভূপৃষ্ঠে। যত আমরা উপর দিকে যাব তত বায়ুমণ্ডলীয় চাপ কি হবে, বাড়বে, কমতে থাকবে। যত উপর দিকে যাব বায়ুমণ্ডলীয় চাপ কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে চাপের সাথে উচ্চতার একটা সম্পর্ক। আচ্ছা, এবারে যেটা আসবো সেটা হচ্ছে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, কিভাবে ধ্বংস হয়, আর তার প্রভাবগুলো কি কি। মানে যদি ধ্বংস হয় তার তো কিছু প্রভাব থাকবে, ভালো হোক খারাপ হোক কিছু ফলাফল তো আছে, সেটা বল। তো প্রথম হচ্ছে ওজোন স্তর ধ্বংসটা কিভাবে হয়। আমাদের পৃথিবী আছে, ঠিক আছে, এটা আমাদের পৃথিবীর বাইরে রয়েছে, পৃথিবীর বাইরে বলতে ওপরে যে স্তর রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওজোন স্তর রয়েছে এটা। ঠিক আছে, সূর্য আছে, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেটাকে ওজোন স্তর কি করে আটকায় আমরা জানি। এবার ব্যাপার হচ্ছে এই যে স্তরটা রয়েছে এখানে আগে জানতে হবে তো যে স্তরটা সৃষ্টি হয় কি হবে না। এই যে অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসছে, ওই রশ্মিটা কি করে না, এই যে অক্সিজেন পরমাণু রয়েছে, অক্সিজেন অণু, এটাকে ইউভি রশ্মি কি করে ভেঙে দেয়, কি করে ভেঙে দেয়। এই যে O2 আছে সেটাকে ভেঙে কি করে দেয় O+O। ঠিক আছে,
অক্সিজেন যে অণু ছিল সেটাকে ভেঙে অক্সিজেন পরমাণুতে তৈরি করে দিল। ওইখানে যে অক্সিজেন গ্যাসটা রয়েছে ওই ইউভি রশ্মিটা এসে কি করবে, ওকে ভেঙে দিবে। অক্সিজেন অক্সিজেন এইবারে এই যে অক্সিজেনটা রয়েছে একটা ও, সেটা কি করবে না ওই স্তরের অন্য যে অক্সিজেন রয়েছে, আরো তো অক্সিজেন আছে, তো সেই অক্সিজেনের সাথে এই ওটা বিক্রিয়া করে কি করবে, O2 + O কি তৈরি হয়, O3। কি তৈরি হলো, O3 কার সংকেত, ওজোন গ্যাসের সংকেত। তাহলে এইভাবে বিক্রিয়াটা লাগাতার চলতে থাকে, যার ফলে ওখানে ওজোন গ্যাস তৈরি হয়। এটা হচ্ছে ওজোন গ্যাস সৃষ্টি কিভাবে হয়। নেক্সট হচ্ছে যে কিভাবে ওজোন গ্যাস ধ্বংস হয়, তাই তো? ঠিক আছে, দেখ ওজোন গ্যাস ধ্বংসের প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে এত এত পলিউশন, এত দূষণ। এখান থেকে যে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাসগুলো বেরোয়, তার মধ্যে প্রধান রয়েছে একটা সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, অনেক রকম গ্যাস রয়েছে। সেগুলোর জন্যই আমাদের যে ওজোন স্তর সেটা ধ্বংস হয়। কিভাবে ধ্বংস হয় বলছি। এই গ্যাসগুলোর জন্যই আমাদের পৃথিবীর সুমেরু এবং কুমেরু দুটো অঞ্চলে যে ওজোন স্তরটা রয়েছে ওইখানে বড় বড় ছিদ্রের সৃষ্টি হয়ে গেছে। ছিদ্র যেটা আমাদের ছাতার মতো আবরণ করেছিল ইউভি রশ্মিকে, মানে অতিবেগুনি রশ্মিকে আটকা ছিল, সেটা কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ওখানে বড় বড় ছিদ্র তৈরি হয়েছে। এবার কি আটকাবে ইউভি রশ্মিটা? তাহলে এবার মানুষ নিজের ক্ষতি কিন্তু নিজে দেখে আনছে। তার মেন কারণ কিন্তু দূষণ। এই যে বিভিন্ন গ্যাস গুলো এসেছে সেটা যে ওজোন স্তরকে ধ্বংস করছে। কিন্তু কিভাবে করছে, এখানে একটা বিক্রিয়া আছে, এই যে CFCl3, ঠিক আছে, এগুলো হচ্ছে ওই গ্যাস, বিষাক্ত গ্যাস। ও কি করছে, ওইখানে যখন যাচ্ছে উপরে, সেখানে তো ইউভি রশ্মি আছে, আছে তো, অতিবেগুনি রশ্মি তো আছে সূর্যের। তো অতিবেগুনি রশ্মির প্রভাবে এই যে CFCl3 এটা ভেঙে তৈরি হয় Cl+CFCl2, ঠিক আছে। এইবারে এই যে বিক্রিয়াটাতে Cl আর CFCl2 তৈরি হলো, তার মধ্যে এই Clটা ওজোনের সাথে, ওখানে তো ওজোন গ্যাসও রয়েছে, ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে। কে বিক্রিয়া করে? Cl। এটা পরীক্ষায় আসে যে কোন পরমাণু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। টেস্ট পেপারে অনেক জায়গায় আছে যে কোন পরমাণু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী। সেটা মনে রাখতে হবে আমাদের, সক্রিয় Cl, ক্লোরিন পরমাণু, ঠিক আছে। কি বললাম, সক্রিয় ক্লোরিন পরমাণু। এবারে Cl ওজনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। ওজোন মানে তো O3। এবার O3-র মধ্যে বিক্রিয়া যখন হবে, এখানে তৈরি হবে ClO, মানে একটা অক্সিজেন Cl এর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে তিনটের মধ্যে যদি একটা অক্সিজেন Cl এর সাথে যুক্ত হয়, কটা অক্সিজেন বেঁচে থাকছে? দুটো। তাহলে এখানে লিখলাম O2, ঠিক আছে। এবার এই ClO আবার ওজনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। একবার করলো, তৈরি হলো O2ClO। এবার এখানে যে ClO তৈরি হলো, সেই ClO আবার O3-র সাথে, মানে ওজনের সাথে বিক্রিয়া করবে। যখন ClO O3-র সাথে বিক্রিয়া করবে, তখন তৈরি হবে Cl+2O2। Cl মানে হচ্ছে ক্লোরিন, আর 2O2 মানে কত হচ্ছে, 2 দুগুণে 4টা অক্সিজেন। এদিকে যদি ব্যালেন্স করা হয় 3টে অক্সিজেন, একটা 4টে অক্সিজেন। তাহলে ক্লোরিন তৈরি হচ্ছে আর অক্সিজেন তৈরি হচ্ছে। মানে আমার যে O3টা ছিল সেটা কিসে তৈরি হয়ে গেল, O2 এ তৈরি হয়ে গেল। কার জন্য হলো? Cl এর জন্য হলো। এ ভেঙে ভেঙে ওটাকে O2 এ পরিণত করলো। তাহলে যখন সৃষ্টি হচ্ছিল O2টা, মানে অক্সিজেনটা ওজনে পরিণত হচ্ছিল। আবার যখন ক্লোরিনের যখন ধ্বংস হচ্ছে, তখন ক্লোরিনের প্রভাবে, মানে বিভিন্ন গ্যাসের জন্য ক্লোরিনটা তৈরি হচ্ছে, তো সেই ক্লোরিনের প্রভাবে O3টা আবার কিসে তৈরি হচ্ছে, O2, মানে আবার অক্সিজেনে তৈরি হয়েছে। মানে ওজোন যে O3টা ছিল, যার জন্য আটকা ছিল, সেই জিনিসটাই ধ্বংস হয়েছে। এবার যে সুমেরু অঞ্চল বা কুমেরু অঞ্চলে এটা হচ্ছে, এবারে সেই জায়গাতে ওই যে ছিদ্রগুলো তৈরি হচ্ছে, তার মেন কারণ হচ্ছে O3টা ওই জায়গাটার ধ্বংস হয়ে আছে। ওই জায়গা থাকছে কি O2, ওর তো কিছু কাজ নেই, ও কিন্তু কিছু আটকাতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে ধ্বংস হয় ওজোন স্তর। আচ্ছা, এর কিছু ক্ষতিকর প্রভাব আছে। প্রথমেই বললাম যে ওজোন যে স্তর, ও কিন্তু অতিবেগুনি রশ্মি আটকায়। এবারে অতিবেগুনি রশ্মি আমাদের পক্ষে ব্যাপক ক্ষতিকারক। তো এর প্রভাবে প্রধান যে জিনিসটা হয় সেগুলো, প্রথম হচ্ছে পৃথিবীর উষ্ণতা বাড়ায়। যে বিশ্বস্থানের কথা আমরা পড়েছি, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাবে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে অনেক সমস্যা, তাই তো। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে অনেক সমস্যা, মেরু অঞ্চলে বরফ গলে যাবে, কোনো জায়গায় খরা দেখা যাবে, অনেক রকম সমস্যা আছে। বন্যা তো কিছু, বরফ গলে বন্যা সৃষ্টি হবে, আবার কিছু জায়গায় খরা দেখা যাবে, ঠিক আছে। তো এটা উষ্ণতার একটা, মানে উষ্ণতা বৃদ্ধির একটা অন্যতম প্রভাব।
দ্বিতীয়ত হচ্ছে আমাদের জীবজগতের উপর প্রভাব পড়বে। কিরকম প্রভাব? না, আমরা যে মানুষ রয়েছি তাদের ত্বক পুড়িয়ে যাবে, ত্বক পুড়িয়ে যাবে, চর্মরোগ দেখা যাবে, ত্বক পুড়িয়ে যেতে পারে। আর কি হতে পারে? চোখে ছানি পড়তে পারে। ঠিক আছে, এখন বর্তমানে যদি বাইরে বেরোনো যায়, একটা সময় ছিল কি না রোদটাকে মানুষজন শীতকালে তেল টেল মেখে আরামসে বসতে পারতো, আরামসে রোদ নিতে পারতো। এখন 2 মিনিট রোদে থাকা যায় না, চামড়া পুরো জ্বলে যায়। তাই তো, 2 মিনিট থাকা যায়? তেল টেল মেখে বসুক কিছুক্ষণ থাকা যাবে না, কারণ প্রচন্ড জল। রোদ না থাকছে আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি, যার প্রভাব এটা। এছাড়াও সমুদ্রে বা বিভিন্ন যে জলজ প্রাণীগুলো রয়েছে, যেমন ধর ব্যাকটেরিয়া, অ্যালগি, এইগুলো কি হবে? এইগুলো কিন্তু বাঁচতে পারবে না। ঠিক আছে, এদের উপরে একটা ব্যাপক প্রভাব পড়বে। আরো রয়েছে কি উদ্ভিদ শ্রেণী, উদ্ভিদের ওপরও ব্যাপক একটি প্রভাব পড়বে, তাদের সালোক সংশ্লেষ ব্যাহত হতে পারে, আরো অনেক সমস্যা হতে পারে এই ইউভি রশ্মির প্রভাবে। ঠিক আছে।